নিজের বয়ফ্রেন্ডকে কাজের লোক পরিচয় দিয়ে বাড়িতে নিয়ে আসলো আনিকা। ঘটনার আরও কিছুদিন আগে থেকেই সকালবেলা আনিকার হাজবেন্ড আদি ঘুমিয়ে আছে। আনিকা আদিকে ডেকে তুলল। এই আদি ওঠো, শোনো না, তোমার সাথে একটু কথা আছে আমার। আরে বাবা, কি হলো সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? বললাম তো কথা আছে তোমার সাথে। কি কথা? আর কি এমন জরুরি কথা যা তোমাকে এখনই বলতে হচ্ছে? বলো কি কথা। আজ আমাদের বাসায় একজন অতিথি আসবে, কিছুদিনের জন্য জাস্ট। কেমন গেস্ট তোমার? আর আজ গেস্ট আসবে সেটা কিনা আজকেই বলছো তুমি আমায়? বলতাম, কিন্তু মাথায় ছিল না আমার। ও আমাদের বাড়িতে কাজ করতো আগে, একটা জরুরি কাজে শহরে। বেচারা থাকবে কোথায় বুঝতে পারছে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা তোমার বাড়ির সেই কাজের লোকের নাম কি? ওর নাম নীরব। তোমার কোনো আপত্তি নেই তো ওর আশা নিয়ে? কি যে বলো তুমি, আসুক না, সমস্যা কি? আর কয়দিন কেন? আমার গেস্ট আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবে। নিজের স্বামীর কথা শুনে আনিকা ভীষণ খুশি হলো। এরপরে আদি অফিস চলে যেতেই আনিকা নীরবের কাছে একটা ফোন কল করে। নীরব আনিকাকে প্রশ্ন করে, কি ব্যাপার আনিকা, ম্যানেজ হলো কিছু? হ্যাঁ শোনো নীরব, আমি অভিকে ম্যানেজ করে ফেলেছি। তুমি এবার আমার বাসায় আসতে পারো। তোমার হাজবেন্ড চিনে ফেলবে না তো আমায়? কি করে চিনবে শুনি? ও কি কখনো দেখেছে তোমায়? কি যে বলো না তুমি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, আমার বাসায় আসার পরে কিন্তু তুমি আমার বাসার কাজের লোক, মাথায় থাকে জানো। থাকবে, খুব থাকবে। পরের দিন সকালবেলা নীরব এসে আনিকার বাসায় উপস্থিত হয়। বিকালবেলা অভি ফিরে আসে বাসায়। বাসার ভিতরে ঢুকেই নীরবের সাথে অভির সাক্ষাৎ হয়। আদি নীরবকে জিজ্ঞেস করে বলে, তাহলে তুমি সেই নীরব? হ্যাঁ ভাইয়া। আনিকা, কোথায় তুমি? নীরবকে ওর ঘরটা দেখিয়ে দাও, আমি একটু বাইরে গেলাম, আর আজ একটু দেরি হতে পারে ফিরতে। একটু আগে না অফিস থেকে ফিরলে, এখন আবার বাইরে কোথায় যাচ্ছ? জরুরি কাজ আছে একটা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর যাওয়ার আগে বিকেলের নাস্তাটা করে যাও। অভি নাস্তা করে বাইরে চলে গেল। এরপরে আনিকা নীরবকে নিয়ে নিজের বেডরুমের দিকে চলে যায়। দুজন দুজনের কাছাকাছি এসে বসলো। আনিকাকে নীরব বলে উঠল, ফাইনালি আমরা দুজন একসাথে। ভাবতেই পারছি না আমাদের স্বপ্নটা এইভাবে পূরণ হবে। আনিকা এগিয়ে গেল নীরবের দিকে। এরপরে ওর শার্টের ওপরে নিজের হাত রাখলো। একে একে বোতামগুলো খুলতে থাকে। আনিকার নরম হাতের স্পর্শ পেয়ে নীরবের শরীর কেঁপে উঠল। আনিকা শার্টটা খুলে ওর উন্মুক্ত নাভির উপরে চুমু দিল। এরপর নীরবের বুকের কাছে গিয়ে ওর বুকের উপরে আলতো করে কামড় বসিয়ে দেয়। নীরব আনিকাকে নিজের সাথে চেপে ধরল। এরপর গলা, ঘাড়, কান, কপাল সর্বত্র নিজেদের আদর বিনিময় করতে লাগলো। কিছু সময় পরে ওরা দুজন পুরোপুরি অনাবৃত্ত হয়ে গেল। এরপর আনিকাকে বিছানার উপরে শুইয়ে দিয়ে নীরব ওর ওপরে উঠে পড়ে। নীরব আনিকার অনাবৃত্ত বুকের উপরে জোরালো কামড় বসিয়ে দিল। আনিকা আঁতকে উঠে বলল, কি করছো এগুলো দুষ্টু? তুমি যা চাইছো তাই। তাই বলে এত জোরে? আমার বুঝি ব্যথা লাগে না? তোমার ব্যথা ঘুচিয়ে দেব আজ আমি। তোমার শরীরে খুব আগুন, তাই না? হ্যাঁ, এই আগুন নেভানোর জন্য তোমাকে ডেকেছি। আর দেরি করো না প্লিজ, এবার কিছু করো। এরপরে আদি নিজেকে আনিকার ভিতরে গেঁথে দিল। আনিকা ওর ভেতরে নীরবের স্পর্শ অনুভব করে। মুহূর্তেই যন্ত্রণায় ছটফট করে উঠল আনিকা। নীরবের সেই দিকে কোনো হুঁশ নেই। পুরুষত্ব ফলিয়ে যাচ্ছে আনিকার ওপরে। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। নীরব কাঁপতে কাঁপতে আনিকার বুকের ওপরে ঢলে পড়ে। এরপরে নিজেকে আনিকার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নীরব বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই আনিকা ওকে বাধা দিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? নিজের রুমে যাচ্ছি। কোথাও যেতে হবে না, চুপচাপ শুয়ে থাকো আমার কাছে। ভাইয়া চলে আসতে পারে যে কোনো সময়ে। ও আসলে সেটা আমি ম্যানেজ করে নিব। তুমি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকো। কতদিন পরে এত কাছে পেলাম তোমায়, কি করে ছেড়ে দেই বলো তো? এই বলে নীরবকে জড়িয়ে ধরলো আনিকা। নীরব আনিকার কপালে একটা চুমু কাটলো। এরপরে ওকে বলে, ইচ্ছে করে তোমায় বুকে নিয়ে এইভাবে সারাটা জীবন শুয়ে থাকি। চলো না, নিজের স্বামীকে ছেড়ে আমার কাছে। ইস, তোমার কাছে যাব আদিকে ছেড়ে? তুমি আমায় খাওয়াবেটা কি বলো?
এই যে একটু আগে যা। থামো, খুব দুষ্টু তুমি। এই শোনো, আমার না খুব ঘুম পাচ্ছে, একটু মাথায় হাত বুলিয়ে দিবে আমার? আনিকাকে বুকে নিয়ে নীরব ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীরব ভালো করেই জানে আনিকা মুখে যতই ভালোবাসার কথা বলুক না কেন, ও নিজের হাজবেন্ডকে ছেড়ে কোথাও যাবে না। কারণ আদির প্রচুর টাকা পয়সা, ওর মতো পয়সাওয়ালা মানুষ কোথাও পাবে না আনিকা। নিজের ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে হলেও আদিকে দিনের পর দিন ব্যবহার করে যাবে আনিকা। আনিকার দিকে তাকিয়ে দেখতে পায় ও ঘুমিয়ে পড়েছে। নীরব ওর দিকে তাকিয়ে এক প্রস্থ মিষ্টি হাসলো, এরপরে দরজাটা বন্ধ করে দেয়। অনেকটা সময় পেরিয়ে যায়। হঠাৎ আদির কণ্ঠস্বরের শব্দে ঘুম ভাঙে দুজনের। ঘুম ভাঙতেই আনিকা আর নীরব দেখতে পায় আদি দাঁড়িয়ে আছে বেডরুমের ভেতরে। ওরা দুজন ধরপর করে বিছানার ওপরে উঠে বসলো। নীরব আর আনিকাকে আদি প্রশ্ন করে, আনিকা, এসব কি হচ্ছে? আমি এগুলো কি দেখছি? আমায় ক্ষমা করে দাও আদি, বিশ্বাস করো আমরা দুজন কিছুই করিনি। চুপ করো। একটা কাজের লোকের বুকের উপরে শুয়ে আছো, এরপরে আর কি বাকি থাকে বোঝার? তুমি শেষ পর্যন্ত এইভাবে ঠকালে আমায়, আমার সাথে প্রতারণা করলে। আমাদের দুজনকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি নীরব আর কখনো আমার সামনে আসবে না। না, আমি যাব ওর কাছে। তুমি আমায় ক্ষমা করে দাও। যে অন্যায় করেছিস তোরা দুজন, কোনো ক্ষমা নেই তোদের। আমি আজ তোদের দুজনকেই শেষ করে ফেলবো। আগে এই ছেলেটাকে শেষ করব। তোমার পায়ে পড়ি, ওকে মেরো না তুমি। ওর কোনো দোষ নেই। আমি ওকে ডেকে নিয়ে এসেছি এই বাসায়, কোনো দোষ নেই ওর। আমি জানি না এত কিছু, আজ তোকে মরতেই হবে আমার হাতে। এই বলে আদি এগিয়ে যায় নীরবের দিকে। নীরবকে একটা ধাক্কা মেরে বিছানার থেকে নিচে ফেলে দিল। নীরব আদিকে অনুরোধ করে বলল, মাফ করে দিন আমায়, আমি আর কখনো আপনাদের দুজনের ভেতরে আসবো না, কথা দিলাম। এত বড় সাহস তোর? তুই না কাজ করতে ওদের বাড়িতে? একটা কাজের লোক হয়ে আমার বউয়ের সাথে শুয়েছিস কোন সাহসে? আমি কোনো কাজের লোক নই, সত্যি বলছি আমি। ছেলেটার কথা শুনে ভীষণ অবাক হয় আদি। ওর স্ত্রী আনিকাকে প্রশ্ন করে, আনিকা, তুমি না বলেছিলে ও তোমার বাসার কাজের লোক? এটা এখন কি শুনছি আমি? বলো, ও তোমার কি হয়? আমি বলছি, আমি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড। আমাদের ভেতরে অনেক দিনের সম্পর্ক, আপনাদের বিয়ের আগ থেকেই। নীরবের কথা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল আদি। আনিকার দিকে তাকিয়ে বলতে লাগলো, এত বড় ধোঁকা, এত বড় প্রতারণা! তুই আরেকজনকে ভালোবাসিস? তাহলে আমায় এতদিন ধরে যেগুলো বলে এসেছিস সব মিথ্যা ছিল। তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই বলে নীরবকে ছেড়ে দিল আদি। তারপর আনিকাকে ধরে ওকে দেওয়ালের দিকে লক্ষ্য করে ধাক্কা মারে। আনিকা দেওয়ালের সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। ওর মাথা দিয়ে রক্তের প্রবাহ বয়ে যায়। নীরব ছুটে যায় আনিকার দিকে। এরপরে আনিকার নার্ভ চেক করে। আদির দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাই, আপনি কি করলেন? এটা নিজের বউকে মেরে ফেললেন। মেরে ফেলেছি মানে? কি হয়েছে ওর? আনিকা আর নেই। আপনি কি করেছেন এটা? না, এটা কিছুতেই হতে পারে না। এই বলে নীরব কান্না জুড়ে দিল। আদি নীরবের কথার সত্যতা প্রমাণ করার জন্যে আনিকার কাছে গেল। আনিকাকে টাচ করতেই ভয়ে আঁতকে উঠল। কিছুটা সময় পার হয়ে যায়। আদি আর নীরব দেওয়াল ঘেঁষে বসে আছে। সামনেই আনিকার মৃতদেহ। নীরব এখনো কান্না করে যাচ্ছে। আদি ওর প্রতি বিরক্ত হয়ে বলে উঠল, কান্নাটা বন্ধ করবে দয়া করে? কি শুরু করলে এটা? মনে হচ্ছে আমার বউ নয়, তোমার বউ মরেছে। আপনি এত সহজভাবে কথাগুলো কি করে বলছেন? আমি সত্যিই খুব ভালোবাসতাম আনিকাকে। আপনি এটা কি সর্বনাশ করে দিলেন আমার? আমি জানি না কিভাবে কি হয়ে গেল, মাথা ঠিক ছিল না আমার ওই সময়ে। আমার তো তোমাকেও মারা উচিত এখন। আজ যা যা হচ্ছে তার জন্য তুমিও দায়ী। কেন এসেছো এখানে? বিশ্বাস করুন, আমার আনিকার সাথে নোংরামি করার কোনো ইচ্ছে ছিল না। আমি তো শুধু দেখার জন্য এসেছিলাম ওর কাছে, কিন্তু এখানে এসে এরকম একটা বিশ্রী কাণ্ড ঘটে যাবে, না না, আমি কিছুতেই বুঝতে পারিনি। তুমি তো এতটাও অবুঝ নও। একটা মেয়ে কখনো কোনো উদ্দেশ্য ছাড়া অন্য একটা পুরুষকে নিজের বাড়িতে ডাকে, তাও গোপন পরিচয়ে। ভাই, আপনি লাশের কি করবেন সেটা তো ভাবছেন না। কি হবে এবার বলুন? আমি পুলিশের কাছে ধরা দেব, সব বলে দেব পুলিশকে। আপনার কি মাথা খারাপ হয়ে গেল? পুলিশ যদি জানতে পেরে যায় সবটা কি হবে ভাবতে পারছেন? জেল না হলে ফাঁস, তাই তো? আমার সাথে এটাই হওয়া উচিত।
যে মানুষ নিজের স্ত্রীকে খুন করে তার সাথে এটাই হওয়া উচিত। তবে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ফাঁসাবো না। তোমাকে দোষ দিয়ে কী লাভ? যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলাম সে নিজেই বেইমানি করলো আমার সাথে, এত বড় একটা মিথ্যা নাটক করলো। আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না আনিকাকে। একটা মানুষের জীবন নিয়ে নিয়েছেন আপনি, তার থেকে আপনি কিভাবে ক্ষমা পাবেন সেটা চিন্তা করুন। আপনি এখনো বুঝতে পারছেন না আপনি কত বড় ক্রাইম করেছেন? ঘর থেকে বেরিয়ে আসুন, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। এরপরে ধীরে ধীরে রাত ঘনিয়ে আসলো। আনিকার লাশ এখনো জায়গা মতোই আছে। নীরব আর আদি মিলে প্ল্যান করছে কি করে লাশটাকে সবার চোখের আড়ালে লুকিয়ে ফেলা যায়। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। ওরা দুজন ভয়ে ওষ্ঠাগত। নীরব গিয়ে দরজাটা খোলে। দরজা খুলতেই দেখতে পায় বছর 22-এর একটা ছেলে দাঁড়িয়ে আছে হাসি মুখে। নীরব তাকে প্রশ্ন করে, কে আপনি? চিনলাম না তো আপনাকে। আপনি আমাকে চিনবেন কি করে? আমি আনিকা আপুর ছোট ভাই, আর এটা আমার দুলাভাই বাড়ি। ছেলেটার কথা শুনে দরজাটা বন্ধ করে দিল নীরব। এরপরে আদিকে গিয়ে বলতে লাগলো, ভাই, আনিকার ভাই এসেছে বাড়িতে। এখন কি হবে? কি করব আমরা? তুমি কি করেছো? আমি তো দরজা বন্ধ করে দিয়ে চলে আসলাম আপনার কাছে। সর্বনাশ, এটা কি করলে তুমি? এখন যদিও সন্দেহ করে আমাদের উপরে। তো সে যদি ভেতরে এসে আপুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসতো, তখন কি হতো? চলো তাড়াতাড়ি লাশটা বিছানার নিচে লুকিয়ে ফেলি। এখন এটা ছাড়া কোনো উপায় নেই আমাদের হাতে। হ্যাঁ, চলুন। নীরব আর আদি আনিকার লাশটা খাটের নিচে লুকিয়ে রাখলো। এরপরে আদি গিয়ে দরজাটা খুললো। দেখতে পাই আনিকার ভাই দাঁড়িয়ে আছে। মুখে প্রসন্নতার হাসি এনে নীরব বলে উঠল, আরে তিয়াস, তুই কখন এলি? এই তো একটু আগেই। আয়, ভেতরে আয়। তিয়াস ভেতরে আসতেই নীরবকে জিজ্ঞেস করে, দুলাভাই, আপু কোথায়? ও ফোন তুলছে না কেন? আমি কতবার কল দিয়েছি ওকে। ফোন কি করে তুলবে? থাকলে তো ফোন রিসিভ করবে। থাকলে মানে? বুঝলাম না ঠিক। আনিকা তো বাসায় নেই, ও নিজের বন্ধুর একটা বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছি, চলে আসবে কালকেই। ফোন বাড়িতে রেখে চলে গেল? ভারী অদ্ভুত। আর বলো না, তোমার বোনকে তো ভালো করেই চেনো তুমি, বড্ড বেশি তাড়াহুড়া করে, আর পারা যায় না ওকে নিয়ে। ফোনটা রেখেই চলে গিয়েছে। সেটাই তো। এরপরে নীরব তিয়াসের সামনে আসতেই তিয়াস ওকে অবাক করে দিয়ে বলে উঠল, আপনি নীরব না? হ্যাঁ, তুমি নাম জানলে কি করে আমার? তখন তিয়াস নীরবের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। নীরব হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। কি ঘটল কিছুই বুঝতে পারল না। আদি এগিয়ে এসে নীরবকে প্রশ্ন করে, ও তোমায় চিনলো কি করে? আমি জানি না। কেউ তোমাকে চিনে আর তুমি জানোই না তার বিষয়ে? এটা হয় কখনো? আমি সত্যি বলছি। আচ্ছা, তোমাদের দুজনের রিলেশনের বিষয়ে আনিকার পরিবার কি জানতো? না না, ওরা কেউ কিছু জানতো না। আনিকা আর আমি লুকিয়ে রিলেশন করেছি। আমার মাথায় ঢুকছে না কিছুই। আপনি এই চিন্তা বাদ দিয়ে কাল কি করবেন সেটা ভাবুন। একে কি বলে বোঝাবেন? সেটা দেখা যাবে। সবার আগে আনিকার লাশ লুকিয়ে ফেলতে হবে। ওর লাশ এইভাবে ঘরের ভেতর রাখা একদম ঠিক হবে না। তিয়াস, একবার ঘুমিয়ে পড়লে যা করার করতে হবে আমাদের দুজনেই। এদিকে তিয়াস চিন্তিত মুখে নিজের রুমে বসে আছে। বিয়ের আগে নীরবের ছবি একবার আনিকা দেখিয়েছিল তিয়াসকে। নীরব আনিকার প্রাক্তন বয়ফ্রেন্ড। তাহলে ওর আনিকার হাজবেন্ডের সাথে কি কাজ? এই দুজন দুজনকে চিনল কি করে? আর এরা একই সাথে মিলিত হয়ে কি করছে? নানাবিধ প্রশ্ন নীরবের মাথায় ভর করে বসল। এর উত্তর একমাত্র আনিকাই দিতে পারে ওকে। ও ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা আদির কাছে গিয়ে তিয়াস জানতে চায়, ভাইয়া, 10টা বেজে গেল, আপুর তো কোনো খোঁজ খবর নেই। কি আসবে কখন? তোমার আপু কখন আসবে সেটা আমি কি করে বলবো? চলে আসবে নিশ্চয়ই। তুই শুধু শুধু টেনশন করছো ওর জন্য। আমার কিন্তু বিষয়টা ঝামেলার মনে হচ্ছে। যাই হোক, ওয়েট করি আপুর জন্য। হ্যাঁ, আমিও সেটাই করছি। আচ্ছা দুলাভাই, একটা প্রশ্ন করি আপনাকে। বলো। এই লোকটা আপনার কাছে কি করছে? আপনি চিনলেন কি করে ওনাকে? ও তো আমার ফ্রেন্ড হয়, এই বাসায় ঘুরতে এসেছে কিছুদিনের জন্য। ও আচ্ছা, আপু কি দেখে গিয়েছো ওনাকে? হ্যাঁ, দেখেই গিয়েছে। এই প্রশ্ন তুমি করছো কেন এখন আমায়? না, এমনি জানার জন্য আর কি।
এরপরে সারাটা দিন পেরিয়ে যায়, রাত ঘনিয়ে আসে। তিয়াসের দুশ্চিন্তার পরিমাণ বেড়েই চলেছে। ও আদির কাছে গেল আবারও। দুলা ভাই, আমার আপু বাসায় ফিরছে না। এদিকে আপনার তো দেখছি কোনো মাথা ব্যথা নেই তাকে নিয়ে। কোথায় আছে ও এখন? তোমার বোন কোথায় আছে আমি কি করে বলবো? আমার কোনো কথা শোনে না। বারবার নিষেধ করেছিলাম এত দূরে না যেতে। তাই বলে আপনি এইভাবে নিশ্চিন্তে বসে থাকবেন? দুলা ভাই, ও শুধু আমার আপু নয়, আপনার স্ত্রীও বটে। আপনার কি চিন্তা হচ্ছে না ওর জন্য? কে বলছে হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু আমি বাসায় বসে চিন্তা করলে কি হবে? তাতে কি তোমার আপু ফিরে আসবে? আপনার এই মুহূর্তে উচিত পুলিশের কাছে গিয়ে ডায়েরি করা। আপনি যদি সেটা না করেন, যা করার আমাকেই করতে হবে। একদম না, একদমই না। পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিয়াস লক্ষ্য করলো আদি পুলিশের কথা শুনে যেন আঁতকে উঠল। তিয়াস ওর এই আচরণ দেখে আরো অবাক হয়, সেই সাথে ওর মনের সন্দেহের সূচনা হয়। তিয়াসের বুঝতে বাকি নেই কোনো একটা গন্ডগোল হয়েছে। দুলা ভাই, আপনি পুলিশের নাম শুনে ভাবে ভরকে গেলেন কেন? কি হয়েছে দুলা ভাই, বলুন আমায়। আমার কিন্তু সবকিছু গন্ডগোল মনে হচ্ছে। আমি জানি না, কিছু জানি না আমি। বিশ্বাস করো তুমি তিয়াস। আপনি আমার আপুকে কি করেছেন? আমি নিশ্চিত ও কারোর বিয়েতে যায়নি। আপনি আর আপনার বন্ধু মিলে কিছু একটা করেছেন ওর সাথে। আমি এক্ষুনি পুলিশে খবর দেব। এরপর দেখছি আর কতক্ষণ চুপ করে থাকেন আপনি। তুমি একদম ঠিক বলেছ। তোমার আপুর সাথে কিছু তো হয়েছে, তবে সত্যি বলছি আদি ভাই কিচ্ছু করেনি। যা করার আমি করেছি। নীরব এগিয়ে এসে বলল। তিয়াস ওকে জিজ্ঞেস করে, কি করছেন আপনি আমার আপুর সাথে? বলুন। আমি আমার আপুকে দেখতে পাচ্ছি না কোথাও। কেন? আমি তোমার আপুকে খুন করেছি, নিজের হাতে শেষ করে দিয়েছি ওকে। আদি নীরবের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তিয়াস নীরবের কথা শুনে কান্না জুড়ে দিল। একটু পরে পুলিশ আসলো বাড়িতে। পুলিশ নীরবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গতকাল রাতে নীরবের বলা কথাগুলো আদি স্মরণ করে। ভাই, যা ঘটেছে আমার আর আনিকার জন্য ঘটেছে। আনিকা নিজের চরিত্রহীনতার শাস্তি পেয়েছে, এবার আমার পালা। আমি সবটা জেনে অন্য কারোর বউয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছি। আপনাকে আমি দিনের পর দিন ঠকিয়েছি। অন্যায় করেছি, আমি বড় অন্যায় করেছি। এর ফল তো ভোগ করতেই হবে আমায়। আপনার ভুলের দায়ভার আমি নিলাম। আপনি দয়া করে চুপ করে থাকবেন কাল। আনিকার খুনের দায়ে নীরব তার শাস্তি ভোগ করতে লাগলো। এদিকে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে নীরবের জীবনটা বিষাদের সাগরে ডুবে আছে।